মা, আমাদের গর্ভধারিণী মাকে আমরা আগামী মাসে বৃদ্ধাশ্রমে দিতে যাচ্ছি। আমার মায়ের ৪ ছেলে ১ কন্যা। সবার ছোট বাবা যখন মারা যায় তখন আমার কেবল ৬ বছর বয়স ছিল। বড় ভাইয়া মাত্র কলেজে, ৫ সন্তান নিয়ে সেই মা গভীর সমুদ্রে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। মায়ের মনোবল ছিল অসীম। একটা কলেজে মা তখন পড়াতেন। মা ইংরেজি পড়াতেন। আমাদের মা ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে মাস্টার্স করেছিলেন। বাবার ছিল মোটামুটি একটা বিজনেস। আমরা খুব সুখী পরিবার ছিলাম, কারণ মা চাকরির পাশাপাশি আমাদের এবং সংসারের প্রতি খুব কেয়ারিং ছিলেন। বাবা মায়ের সম্পর্কটা ছিল শ্রদ্ধাবোধের। হঠাৎ একদিন সকালে আমাদের বাবার আর ঘুম ভাঙল না। মা যতটা ভেঙে পড়লেন তার চেয়ে বেশি আমাদেরকে বুকে আগলে নিলেন। আমরা ৫টি সন্তান, মায়ের কাছে হয়তো সেটাই মুখ্য বিষয় হয়ে উঠেছিল। বাবা টাকা পয়সা তেমন কিছু রেখে যেতে পারেননি, শুধুমাত্র আমাদের এই একতলা বাড়িটা ছাড়া। বাবা মারা যাওয়ার কয়েক মাস পর মা ব্যাংক থেকে কিছু লোন নিয়ে দুস্থ মহিলাদের কাজে লাগিয়ে একটা বুটিক শপ চালু করলেন। চাকরি, ব্যবসা সব মিলিয়ে মা তখন চরম ব্যস্ত সময় কাটাতেন। আমাদেরকেও নিজের পায়ে দাঁড় করানোর জন্য যুদ্ধ করতেন। আমাদের যোদ্ধা মা আমাদেরকে কোনো কষ্ট দিতে চাইতেন না। ঘামে ভেজা মুখটা সবসময় আমাদের পজিটিভ কথা শোনাতেন। সময়ের সাথে সাথে আমরা বড় হতে থাকলাম। বড় ভাই ডাক্তার হবার পর মায়ের পাশে দাঁড়াতে মা যেন এক শক্তি ফিরে পেলেন। মেজ ভাই মায়ের আপত্তি সত্ত্বেও বন্ধুদের সাথে ব্যবসা শুরু করলেন। সংসারের প্রতি তার কোনো দায়িত্ববোধ কাজই করতো না। সেজ ভাইও একটা এনজিওতে ভালো অবস্থানে আছেন, আর ছোট ভাইয়া হেলথ মিনিস্ট্রিতে। আমাকেও মা নিজে পছন্দ করে ডাক্তার ছেলে দেখে বিয়ে দিয়ে দিলেন। মোটামুটি সবার ঘর সংসার ছেলে মেয়ে নিয়ে পরিপূর্ণ বাগান হয়ে উঠল। শুধু মায়ের কথায়, তার ত্যাগের কথায় আমরা ভুলতে বসলাম যেন। মা আমাকে নিজে পছন্দ করে বিয়ে দিলেও ইরফানকে এখন একদমই সহ্য করতে পারেন না। কারণ একটাই, ইরফান সাভারের যে প্রাইভেট হাসপাতালে চাকরি করত, হঠাৎ করেই সে চাকরিটা ছেড়ে বাসায় বসে প্রাইভেট প্র্যাকটিস শুরু করে দিল। তার বক্তব্য হলো ২ দিন পর পর গার্মেন্টসের ছেলেরা হসপিটালে ভাঙচুর করবে, আর কসাই বলে মার মুখো হয়ে আচরণে শার্টের কলার চেপে ধরবে। এটা আমি মানব না। আমি তার সাথে পেরে উঠিনি, তাই ভাগ্যকে মেনে নিয়ে মোটামুটি ধন্য দশময় এক জীবন কাটিয়ে যাচ্ছি। সাভারের এই ২ কাঠা জমিতে আমাদের ৩টি রুমের একটি ছোট্ট বাসা। সামনের রুমে ইরফানের চেম্বার, ভেতরে ২টি রুম। একটাতে আমার নবম শ্রেণীতে পড়া মেয়ে এশা থাকে, আরেকটাতে আমরা দুজনে থাকি। আমার ড্রয়িং ডাইনিং বলে কিছুই নেই। বারান্দায় পলিথিন দিয়ে ঘিরে একটা খাবার টেবিল। আমার ভাইদের অবস্থার কাছে আমার অবস্থা শোচনীয়। তাদের বাড়িঘর কাচের মতো ঝকঝকে, অভিজাত্রের ছোঁয়া চোখে পড়ার মতো। মায়ের কাছে মাঝে মাঝে আমি আসি। মা বুকে গভীর থেকে দীর্ঘশ্বাস ছাড়েন আমার কথা ভেবে। ভাইদের সমৃদ্ধ জীবন ছবি তুলে ধরেন আমার সামনে। সেখানে ইরফান পরাজিত কেউ, যাকে দেখলে মা সহ্য করতে পারেন না। কারণ ইরফানের কাছে মায়ের প্রত্যাশা ছিল অনেক বেশি। একমাত্র মেয়ের এই জীবন মায়ের কাম্য ছিল না। বাবার এই বাড়িটাতে মা এখন একাই থাকেন। সাথে থাকেন আমাদের পুরাতন মানুষ মতিয়া খালা। মা ফুলের চাষ করেন, এক ঝাঁক কবুতরও আছে, আর আছে মায়ের একটা পোষা বিড়াল। এই ৭৬ বছর বয়সে মা নিজের মতো করে বাঁচতে শিখে গিয়েছেন। ভাইয়েরা যার যার মতো মাঝে মাঝে চোখের দেখাটা দেখে যান। মা এতেই খুশি। আজ আমি ইরফান সকাল সকাল সাভার থেকে রওনা হলাম। আজ শুক্রবার, ভাইয়েরা জরুরি মিটিং ডেকেছে। এর আগে তো কখনো এইভাবে ডাকেনি। কি এমন জরুরি কথা? বৈবাহিক ব্যাপারে কোনো আগ্রহই আমার স্বামী ইরফানের নেই। তার জন্য সন্ন্যাসী জীবন উত্তম ছিল। হয়তোবা আমাদের বাড়িতে বহুদিন পর আমরা ৫ ভাই বোন একত্রিত হয়েছি। ইরফানকে বললাম ওর বন্ধু শামীম ভাইয়ের কাছ থেকে একটু ঘুরে দুপুরের মধ্যে যেন ফিরে আসে। মায়ের বিরক্তি ভালো লাগে না আমার। বসার ঘরে ভাইয়েরা ফাইলপত্র নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছে। আমি কিছু বুঝে উঠতে পারছি না। মা রান্নাঘরে মতিয়া খালাকে নিয়ে ব্যস্ত রান্নাবান্নায়। কোন ছেলে কি খাবে? কতদিন পর মায়ের এই সুযোগ হলো। দুপুরের খাবার শুরু করার আগে বড় ভাইয়া মূল আলোচনায় বসলেন। আজকে তো জুম্মাবার, নামাজ বাদ দেওয়া যাবে না।
আমাদের বাড়িটা যেহেতু ব্যস্ত লোকেশনে, সুতরাং এটাকে এভাবেই ফেলে রাখা অযৌক্তিক। মায়েরও বয়স হয়েছে, এভাবে একা একা থাকা নিরাপদ না। এই বাড়িটা ভেঙে আমরা অ্যাপার্টমেন্ট বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি। ভালো একটা ডেভেলপারের সাথে চুক্তি ফাইনাল হয়ে গিয়েছে। এখন মায়ের মতামত চাই। মা কোনো কথাই না বলে অন্য দৃষ্টিতে চেয়ে আছেন বহুদিন আগের বাবার লাগানো কামিনী গাছটার দিকে। আমি নীরবতা ভেঙে বললাম, মা তাহলে কোথায় থাকবেন? ভাইরা নানা অজুহাত দাঁড় করালেন। ভাবিদের তো বয়স হয়ে গেছে, মাকে কিভাবে টেক কেয়ার করবেন? কারোর আবার গেস্ট রুম নেই, কারোর আবার রুমে কুত্তা বিড়াল পালে, কারোর আবার বাচ্চাদের পড়াশোনার বড্ড চাপ। আমি ভাবছি কি ভয়ঙ্কর সমস্যায় জর্জরিত আমার ভাইদের জীবন। কুত্তা বিড়ালের ঘর হয়, অথচ একজন মায়ের ঘর হয় না। যে মা থাকলে তারা কুত্তা বিড়ালের সমানও হতে পারত না। মেজো ভাই বললেন, মাকে নিয়ে চিন্তা কিসের? আমরা একটা ভালো ওল্ড হোমের সাথে যোগাযোগ করে মোটামুটি সব ফাইনাল করে এসেছি। খাওয়া দাওয়া, এসি রুম, পরিবেশটাও মনোরম। আরও অনেকেই যেহেতু আছেন সেখানে, মায়েরও নিঃসঙ্গ লাগবে না। তাছাড়া আমরাও রেগুলার মাকে দেখতে যাব। মাও মাঝে মাঝে আসতে পারবেন আমাদের কাছে। কি বলো মা? মা শান্তভাবে বললেন, তোমরা এখন বড় হয়েছ, বুঝতে শিখেছ। যতটা তোমরা বোঝো ততটা হয়তো আমিও বুঝি না। আমাকে কবে যেতে হবে সেখানে? মাকে বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে আমাদের মাকে, ওল্ড হোমে যেতে হচ্ছে আমাদের মাকে। বড্ড ভারী ছেলেগুলো মেয়েদের কাছে মা। আরে তাদের কাছে এতটুকু জায়গা হচ্ছে না। আমিও তো আমার মায়ের সন্তান। মা তো আমাকেও 10 মাস 10 দিন পেটে ধরেছিল। 10 মাস আমিও তো মায়ের পেটেই ছিলাম। ছেলে বা মেয়ে উভয়েরই ভেদে হয় নাই, সবারই জন্মের কষ্ট একই ছিল। আমি কেন চুপ করে আছি? সেদিনের পর থেকে আমি কেন ঘুমাতে পারছি না? ইরফান ঠিকই বুঝেছে আমার কষ্ট। বাইরে টিপ টিপ বৃষ্টি, মধ্যরাতের মাঝে আমি বারান্দায় বসে আছি। ইরফান আলতো করে আমার কাঁধে হাত রেখে বলল, তুমি কাল সকালের বাসে ঢাকা যাবে কেন? মায়ের কাছে। কোন মুখে যাব? কাল সারাদিন মায়ের টুকটাক করে গুছিয়ে দিবে। মানে আমি পরশু সকালে একটা মাইক্রোবাস নিয়ে আসছি। কেন? মা এখানে আসবেন, তাই আমরা এখন থেকে মায়ের সাথেই থাকবো। আমরা নিজেরাই তো ভালো মতো চলতে পারি না। ছোটবেলা থেকেই আমার মা ছিল না বলেই হয়তো আমি এতটা ছন্নছাড়া টাইপের। মা আসলে আমি সব গুছিয়ে নেব। হাসপাতালে জয়েন্ট করব। এশার ঘরের পাশে মায়ের জন্য একটা বারান্দা সহ ঘর বানাবো। সামনে কামিনী ফুলের একটা গাছ থাকবে, আর মতিয়া খালাও মায়ের সাথেই থাকবে। যাও এখন শুয়ে পড়ো, সকাল সকাল রওনা হবে কিন্তু। আমি এশাকে স্কুলে দিয়ে আসব। কি এক অচেনা ফুলের গন্ধ ভেসে আসছে, অসম্ভব মিষ্টি সে ঘ্রাণ। আমি ইরফানের হাতটা ধরে আছি। এতকাল আমি মানুষটাকে কত সাধারণ ভেবেছিলাম, অথচ সে মানুষটা রথী, মহারথীদের ঊর্ধ্বে। বুঝতেই পারিনি। সমাপ্ত।